সুপ্রভাত বন্ধুরা। আজ 18 মে সোমবার। শুরু করছি চিন্তনের মুখবার্তা। আজকের মুখবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। মস্কোর কাছে ড্রোন হামলা চালালো ইউক্রেন। রুশ সরকারি সংবাদ মাধ্যম তাসের প্রতিবেদন বলছে, রাতভর মস্কোর কাছে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। পাল্টা জবাব দিয়েছে রুশ বাহিনীও। 500টি ড্রোন হামলা চালানো হয় বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। তার মধ্যে 120টি ড্রোনকে ধ্বংস করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শহরের মেয়রের বক্তব্যকে উদ্ধৃত করে তাস জানিয়েছে, 1 বছরের মধ্যে মস্কোর বুকে এটি সবচেয়ে বড় হামলা। সপ্তাহের গোড়াতে ইউক্রেনের কিয়েভে বড় হামলা চালিয়েছিল রুশ বাহিনী। সেই হামলায় 25 জনের মৃত্যু হয়েছিল। এবার রাশিয়ার রাজধানীতে মুহুর্মুহু হামলা চালিয়ে তার জবাব দিল প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির দেশ। ইউক্রেনের হামলার খিমটি শহরে এক মহিলার মৃত্যু হয়েছে। মিটি সিটিতে আরও 2 ব্যক্তির মৃত্যু হয়েছে বলে সংবাদ মাধ্যম তাসে উল্লেখ করা হয়েছে। বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় 12 জন আহত হয়েছেন। আমেরিকা এবং ইসরায়েলের হামলার পরে হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ করে রেখেছে ইরান। ধাক্কা লেগেছে বিশ্ব অর্থনীতিতে। এবার তাদের নজরে হরমুজ প্রণালীতে সমুদ্রের তলদেশ দিয়ে যাওয়া কেবল বা তার। ইউরোপ এবং এশিয়া ও পারস্য উপসাগরীয় দেশগুলির মধ্যে ইন্টারনেট সংযোগ রক্ষা করে এই তারগুলি। অর্থনৈতিক লেনদেনও চলে। এবার হরমুজের গভীরে বিছিয়ে থাকা এই তারগুলির জন্য প্রযুক্তি সংস্থাগুলির থেকে ভাড়া চায় তেহরান। ইরানের একটি সরকারি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে প্রশাসন পরোক্ষভাবে হুঁশিয়ারি দিয়েছে, বিশ্বের নামী প্রযুক্তি সংস্থাগুলি ভাড়া না মেটালে বিঘ্নিত করা হতে পারে সারা বিশ্বের ইন্টারনেট পরিষেবা। উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার জবাবে যৌথ সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য সৌদি আরব ও কাতারকে রাজি করাতে চেষ্টা করেছিল সংযুক্ত আরব আমিরাত। তবে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছিল বলে শুক্রবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্যালেস্তাইনের গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখার প্রধান ইজ্জু আল দিন আল হাদ্দাদকে হত্যা করা হয়েছে বলে দাবি জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার গাজা সিটিতে চালানো এক হামলায় হাদ্দাদ নিহত হন। তবে হামাসের পক্ষ থেকে হাদ্দাদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়নি। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে শনিবার প্যালেস্তাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গত 24 ঘন্টায় গাজা উপত্যকার হাসপাতালগুলিতে 13 জনের মরদেহ আনা হয়েছে। ইসরায়েলি বাহিনীর হামলায় তারা সকলেই নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের ওপর তেহরানের কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি। তিনি বলেন, ওয়াশিংটন চুক্তির বিষয়ে আন্তরিক হলে তবেই কেবল তেহরান তাদের সঙ্গে বসতে আগ্রহী। শুক্রবার নয়াদিল্লিতে সাংবাদিকদের কথা বলেন তিনি। বর্তমানে 2 দেশের মধ্যে যুদ্ধবন্ধের আলোচনা স্থগিত রয়েছে। আরাগাচি বলেন, যেসব দেশ ইরানের সঙ্গে যুদ্ধে লিপ্ত নয় তাদের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে, তবে এজন্য ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় সাধন করতে হবে। প্রসঙ্গত, ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে বর্তমানে ভারত সফর করছেন আরাগাচি। আসছি দেশের খবরে। উত্তরপ্রদেশের নয়ডায় শিল্পে জড়িত শ্রমিকদের গ্রেপ্তারের বিষয়ে এক যুগান্তকারী শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছে, ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং কাজের উন্নত পরিবেশের দাবিতে যারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছেন তাদের সন্ত্রাসী বা অপরাধী হিসেবে গণ্য করা উচিত নয়। কারণ শান্তিপূর্ণ বিক্ষোভ, ধর্মঘট এবং ন্যূনতম মজুরির দাবিতে সোচ্চার হওয়াকে বাক ও মত প্রকাশের স্বাধীনতার অপরিহার্য উপাদান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সংবিধানের 19 নম্বর অনুচ্ছেদে। এই সংক্রান্ত মামলায় শুক্রবারের শুনানিতে সুপ্রিম কোর্ট এই কথা জানিয়েছে এবং ধৃত 2 শ্রমিক নেতাকে কোর্টের সামনে সরাসরি সোমবার বা 18 মের মধ্যে উপস্থিত করতে বলেছে, যাতে তারা নিজেরা নিজেদের বক্তব্য বিচারপতিদের সামনে সরাসরি হাজির করতে পারেন। সরকারি কর্মচারীদের জন্য আগেই সপ্তাহে 2 দিন ওয়ার্ক ফ্রম হোম কাজের ঘোষণা করা হয়েছিল। এবার দিল্লির সমস্ত বেসরকারি সংস্থাকেও সপ্তাহে অন্তত 2 দিন কর্মচারীদের জন্য ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজের ব্যবস্থা করার জোরালো আর্জি জানালো দিল্লি সরকার।
একই সঙ্গে রাস্তায় গাড়ির চাপ এবং জ্বালানি খরচ কমাতে মেট্রো রেলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক যুদ্ধকালীন সংকটে দেশ জুড়ে সাশ্রয় নীতি বা কৃচ্ছ সাধনের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই পথে হেঁটে একের পর এক বড় পদক্ষেপ শুরু করেছে দিল্লির বিজেপি সরকার। শ্রীলঙ্কার হাম্বানটোটা সমুদ্র বন্দর রয়েছে চীনা নিয়ন্ত্রণে। এবার হাম্বানটোটা বিমানবন্দরও ইজারা দেবে শ্রীলঙ্কা। কয়েক বছর আগে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরের নিয়ন্ত্রণ পাওয়ার সুযোগ তৈরি হয়েছিল ভারতের কাছে। প্রায় চূড়ান্ত হয়ে গেলেও শ্রীলঙ্কা সরকার বদলে যাওয়ায় সেই চুক্তি দিনের আলো দেখেনি। এবার আরেকবার ওই বিমানবন্দরকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার সরকার। এবারের দৌড়ে কোনো ভারতীয় সংস্থা নামছে কিনা তা নিয়ে ফের কৌতূহল বৃদ্ধি পেতে শুরু করেছে বিভিন্ন মহলে। ভারতে প্রথমবার ধরা পড়ল জেহাদি মাদক ক্যাপকন। এই মাদক সেবন জেহাদি কাজে উদ্বুদ্ধ করে এমনটা নয়, তবে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে মৃত্যু ভয়কে দূরে রেখে দীর্ঘক্ষণ যুদ্ধ করে যাওয়ার জন্য এই মাদক অত্যন্ত কার্যকর বলে জঙ্গিরা এই মাদক নিয়ে থাকে। তাই এটি জেহাদি মাদক বলে পরিচিত। এই জেহাদি মাদক ভারতে ধরা পড়ার কথা জানিয়েছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন ক্যাপকন নামে ওই মাদক বাজেয়াপ্ত করেছে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো। বাজেয়াপ্ত মাদকের আর্থিক মূল্য প্রায় 182 কোটি টাকা। মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। মুম্বাইয়ে শতাধিক ঘর ভাঙল বুলডোজার। অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসেছেন বাসিন্দারা। দিল্লিগামী রাজধানীতে আগুন, জখম উদ্ধার কাজে যাওয়া 5 রেল কর্মী। আমি কখনোই বেকার যুবকদের সমালোচনা করিনি, জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এবার রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। নিট কাণ্ডের দায় নিয়ে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করার দাবি জানালেন রাহুল গান্ধী। এখন রাজ্যের খবরে রাজ্য সরকারের বুলডোজার রাজনীতি। বুলডোজার রাজ, হকার উচ্ছেদ থেকে গোরক্ষার নামে জুলুমবাজি প্রসঙ্গে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, বুলডোজার রাজ বা গোরক্ষা জুলুমে বাধা পায় আইনের শাসন ছিল না বলে মানুষ ক্ষোভ জানিয়েছে বিধানসভা নির্বাচনে। সেই একই সঙ্গে যেন নতুন সরকার না চলে। এদিন সিপিআইএম রাজ্য দপ্তর মুজাফফর আহমেদ ভবনে তিনি বলেন, এই রাজ্যে গোরক্ষার নামে জুলুমবাজি শুরু হয়েছে। অশান্তি, সামাজিক ভারসাম্য যাতে বিঘ্নিত না হয়, সম্প্রীতি যাতে নষ্ট না হয়, আগের সরকারের পথে যেন নতুন সরকার না চলে। মাংস কেবল মুসলিমরা খান না, আদিবাসী বা তপশিলি মানুষও খান। সেলিম বলেন, প্রধানমন্ত্রী আরব দেশগুলিতে যান সফরে, সেখানে সাইনবোর্ড লাগিয়ে ইন্ডিয়ান বিফ বিক্রি হয়। ভারত মাংস রপ্তানিতে দ্বিতীয়, কেন্দ্রের সরকার প্রথম হতে চাইছে। সেলিম বলেন, রাজ্যে এই প্রথম আরএসএস পরিচালিত রাজনৈতিক দল বিজেপি সরকারে আসীন হয়েছে। তিনি বলেন, সামনে কুরবানি, বকরি ঈদ, গবাদি পশু ব্যবসায়ী অনেকেই রয়েছেন। আমাদের রাজ্যে পশুপালনে একটি বড় অংশ জড়িত। সব ধর্মের মানুষই এর মধ্যে রয়েছেন। পশু হত্যা বন্ধ সংক্রান্ত সরকারি নির্দেশিকার জেরে বহু ছোট হাটে বিকিকিনি বন্ধ হয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন গোপালকেরা। তিনি বলেন, ধর্মীয় সুড়সুড়ি দিয়ে গো প্রজনন বা পরিবহন যদি বাধা দেওয়া হয়, তাহলে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেলিম জানিয়েছেন যে ক্ষতিগ্রস্তদের পক্ষে আদালতে আবেদন জানানো হবে, পাশাপাশি তাদের নিয়ে রাস্তায় নামবে সিপিআইএম। এছাড়া দুদিনের রাজ্য কমিটি বৈঠকে নির্বাচনী পর্যালোচনা শেষে সাংবাদিকদের তিনি জানিয়েছেন যে নির্বাচনী লড়াইয়ের অভিজ্ঞতা সব স্তরে বিশ্লেষণ করবে সিপিআইএম। সমর্থক দরদি অংশের মতামতও জানা হবে। রবিবার তপসিয়াতে প্রতিবাদ মিছিলে বুলডোজার রাজনীতিকে জানানো হয়েছে ধিক্কার। বামপন্থী আইনজীবীরা এই বুলডোজার রাজনীতির বিরুদ্ধে লড়েছেন হাইকোর্টে। অবৈধ নির্মাণ ভাঙার নামে বুলডোজারের শাসনে আপাতত স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। আদালত বলেছে, আইন মেনে আগে নোটিশ পাঠাতে হবে, বক্তব্য শুনতে হবে, প্রশাসনিক ব্যবস্থাও নিতে হবে আইন মেনে। এদিন তপসিয়ার মিছিলে অংশ নেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, ছিলেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি, দীপু দাস প্রমুখ, ছিলেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষও। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের আদিত্যনাথের মতো বাঁকুড়ার ওন্দায় মিছিল বের করে সোজাসুজি বলেছেন বিজেপির বিধায়ক অমরনাথ শাখা, একেবারে অ্যাকশন রিপ্লে ঘাটালে। আর সদ্যই তপসিয়ায় গিয়ে আদালতের নির্দেশ ছাড়াই বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে বাড়ি। হাওড়া স্টেশনের বাইরে চলল সেই বুলডোজার।
রাতে অভিযান চালিয়ে গুড়িয়ে দেওয়া হলো ফুটপাতের 150টিরও বেশি দোকান। শনিবার রাতে হাওড়া স্টেশনের বাইরে ভিড় খানিক পাতলা হওয়ার পরেই পৌঁছে যায় বিরাট পুলিশ বাহিনী। আরপিএফ এবং রেল পুলিশের আধিকারিকেরাও ছিলেন। বুলডোজার দিয়ে একের পর এক দোকান ভেঙে দেওয়া হয়। কোথাও কোথাও হকারদের সঙ্গে পুলিশের বচসাও হয়েছে। পুলিশের তরফে সকলকে ফুটপাত থেকে সরে যেতে বলা হয়েছিল। স্টেশন সংলগ্ন ফুটপাতের ব্যবসায়ীদের বক্তব্য, শনিবারই জায়গা ছেড়ে উঠে যাওয়ার কথা বলে রেল থেকে তাদের নোটিশ ধরানো হয়েছিল। তারপর রাতেই বুলডোজার দিয়ে সব ভেঙে দেওয়া হয়েছে। উঠে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি বলেও কেউ কেউ দাবি করেছেন। সেগুলি অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল। যাত্রীদের সুবিধার জন্য এই উচ্ছেদ অভিযান হাওড়া স্টেশনের বাইরে চালানো হয়েছে বলে দাবি রেল কর্তৃপক্ষের। দক্ষিণ দিনাজপুরে রবিবার ভোররাতে আচমকা আঘাত হানা বিধ্বংসী ঝড় ও ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে বিদ্যুৎ পরিকাঠামোর। ঝড়ের তাণ্ডবে একাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। গাছ উপড়ে পড়ে, বিদ্যুতের খুঁটি ভেঙে যায় এবং তার ছিঁড়ে যাওয়ায় জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত মাঠে নামে WBSEL-DCL। প্রাথমিক সমীক্ষা অনুযায়ী প্রায় 250টি PCC পোল সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, যা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তপন ব্লকে। পাশাপাশি বালুরঘাট ও গঙ্গারামপুর ব্লকের সংলগ্ন এলাকাগুলিতেও ব্যাপক পরিমাণে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গগনভেদী ডিজে নিয়ে বুলডোজারে মালা চন্দন পরিয়ে ঘাটাল ও নারায়ণগড়ে রবিবার বিজয় মিছিল করল বিজেপি। মিছিল ঘিরে ভরসার বদলে ছড়িয়েছে ভয়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এবিভিপির বিরুদ্ধে বহিরাগতদের এনে তাণ্ডবের অভিযোগ উঠেছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে 4র্থ সেমিস্টারের পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছে। সেই পরীক্ষা কবে হবে তা নিয়ে কলেজ পড়ুয়ারা চিন্তিত। নাবালিকাকে ধর্ষণের অভিযোগ দায়ের হতেই কীটনাশক খেয়ে আত্মহত্যা করলেন এক প্রৌঢ়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে ধূপগুড়ি শহর এলাকায়। শেষে খেলার খবর। প্রথম মরশুমে ইন্ডিয়ান ফুটবল লিগ জিতে নিল ডায়মন্ড হারবার। রবিবার ডেম্পোকে 1-1 স্কোরে আটকে দিল তারা। ফলে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার। আই লিগ 2 এর IFLও প্রথম মরশুমে জিতল ডায়মন্ড হারবার। সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি থাইল্যান্ড ওপেন সুপার 500 ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে ইন্দোনেশিয়ার লিও রলি কার্নার্ডো এবং ড্যানিয়েল মার্তিনের কাছে 12-21, 23-25 গেমে হেরে রানার্স আপ হয়েছেন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।